শেষ ক্লাস তাই না? লাস্ট ক্লাস এই সেমিস্টারে। সেমিস্টার থেকে আর এভাবে এত কষ্ট করে আপনাদের ক্লাস করাবো না। প্রতিদিন আগের দিন ভিডিও দিয়ে দিব, পরের দিন হচ্ছে হচ্ছে আলোচনা হবে আর কি। ঠিক আছে, সবকিছু রেডি করছি এই আর কি। তা আমরা পুরো এই সেমিস্টারে আসলে যা যা শিখলাম এটা একটা ওভারভিউ আজকে একটু করতে যাচ্ছি। কারণ ফ্রাইডেতে সারাদিনই আপনাদেরকে ওয়ান অন ওয়ান সেশন আমি করাবো, আমি টাইম দিব ফুললি সারাদিন। তো আপনারা একটু ওভারভিউ করেন আজকে, যে কতদূর আমরা কি শিখলাম, কোথায় কি সমস্যা, একটু আজকে ওভারভিউ করি ফার্স্ট সেমিস্টারের। সবাই যার যার আমলনামা বের করেন। আচ্ছা শুনি, প্রথমে শুনি হচ্ছে প্রত্যেকের কাছ থেকে শোনার চেষ্টা করে দেখি। ফেরদৌস ভাই টু দা পয়েন্টে বলেন যে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছে? এই তো ভালো আছি। সেমিস্টার কি হলো, কেমন হলো, কি শিখলেন, কি অবজারভেশন বলেন। হ্যাঁ, সেমিস্টার আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমাদের কাছে তো সবকিছুই নতুন, সো আচ্ছা যেটা শিখি ওইটাই নতুন। সেটা তো ঠিক আছে, কিন্তু কোনো কি ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, তারপর পিক্সেল সেটআপ, গুগল অ্যানালিটিক্স, এন্ড দেন জিটিএম, এগুলো সম্বন্ধে সব মানে সম্যক আইডিয়া পেয়েছি। প্লাস হলো লাস্ট ক্লাসে যেটা হলো যে মানে কোরিলেশন বিটুইন পিক্সেল, জিটিএম এন্ড ওয়েবসাইট, এইটা অনেক মানে ফ্রুটফুল একটা ক্লাস ছিল। আর এইটাই, হ্যাঁ আমরা ভালো অনেক কিছু শিখেছি, এটা বলতে হবে যে অনেক কিছু শিখেছি। আর লাস্টলি যেটা এক্সপেকটেশন ছিল, যেটা হলো না হয়তো বা নেক্সট সেমিস্টারে হবে, মানে ক্যাম্পেইন সেটআপটার উপর মানে ফুল, যেরকম গতকাল পিক্সেল সেটআপের মতো এরকম একটা মানে ক্লাস বা ভিডিও এক্সপেক্ট করতেছিলাম। ভিডিও আমি তৈরি করতেছি বুঝছেন। হ্যাঁ, আমি আমি প্রত্যেকটা টু দা পয়েন্টের ভিডিও তৈরি করে দিব, হ্যাঁ। এবং দরকার হলে সেগুলো নিয়ে আবার আলোচনা হবে, কোনো সমস্যা নেই। আমি খুব রিগোরাস স্টাডি এবং হচ্ছে যে আপনার ইয়ে করে আমি আরো চমৎকার চমৎকার কিছু ভিডিও বানাচ্ছি। এবং আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনার আমাদের সাথে আমরা গতকালকে আমরা প্রায় 12 ইয়ার্স এক্সপেরিয়েন্সড একজন চিফ টেকনিক্যাল অফিসার এবং প্যারালালি উনি চিফ অপারেটিং অফিসার হিসেবে আমাদের সাথে জয়েন করছে। কেমন, কোথায়? আমাদের টিমে আর কি জয়েন করছে টি থ্রিতে। হুম, 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 সিটিও এবং মানে সিও, বেসিক্যালি সিও উনি, চিফ অপারেটিং হুম, অফিসার হুম। আব্দুর রহিম ভাই। তো আহ, ওনার যেটা আমরা যেটা করব আর কি ওনাকে দিয়ে, মানে আপনাদের ট্রেনিং এ যেটা হেল্পফুল হবে সেটা হচ্ছে যে আমরা তো সাধারণত দেখাচ্ছে যে ধরেন যে যেমন আপনার টেকনিক্যাল জায়গাতে আপনাদেরকে আমি বলেছি যে আমি জাভা স্ক্রিপ্টে এক্সপার্ট না, তাই না? রাইট, হুম। এটা আমি বলেছি, বাট হি ইজ ভেরি গুড এট জাভা স্ক্রিপ্ট। কেমন, তো আপনাদের যেই ধরনের ওয়েবসাইটই হোক, মানে ধরেন সেটা পিএইচপি হোক, আহ, আহ, একটা সেকেন্ড, এটা পিএইচপি হোক আর যেটা দিয়েই হোক, আমরা একদম সুপার অ্যাডভান্স লেভেলের আপনার গুগল ট্যাগ ম্যানেজার বা অ্যানালিটিক্স এর জায়গাগুলো আমরা আরো চমৎকার ভাবে মানে ভিডিও মেকিং করব, এবং আপনাদেরকে ওনাকে দিয়েও আমরা ক্লাস নেওয়াবো, যাতে করে আপনারা মানে যে কোনো ধরনের ওয়েবসাইটে মানে একদম টু দা পয়েন্টে আপনার এই টেকনিক্যাল জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। কারণ এটা আসলে কি ডেভেলপারের কাজ এবং হচ্ছে যে ধরেন যে আপনার বেসিক্যালি মার্কেটারের, এটা দুইজনের একটা কম্বিনেশন দরকার হয়। কেমন, তো এখন আমাদের কাছে সেই কম্বিনেশনটা আছে, যেটা আপনাদের ট্রেনিং এ হেল্প হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা জিনিস একটু দেখাতে চাই, যেমন আপনাদেরকে আমরা ধরেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আপনাদেরকে আমরা ম্যানিচ্যাটে তো সুপার মানে একদম বলতে গেলে কমপ্লিট ট্রেনিং আমরা আপনাদেরকে দেবো, একদম সুপার মানে অ্যাডভান্সড আর কি। কিরকম লেভেলে অ্যাডভান্সড হবে জিনিসটা দেখেন। এই যে দেখেন, ধরেন দেখতে পাচ্ছেন স্ক্রিন? হুম। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। মনে করেন আপনি এইখানে একদম ওয়েবসাইটের মতোই ফাংশন করবে জিনিসটা। কিরকম, ধরেন আপনি মনে করেন একটা ধরেন প্রোডাক্ট আমরা আমরা একটু দেখি, প্রোডাক্ট দেখুন, দেখেন ধরেন আপনি পিওর কটন শাড়ি দেখলেন, ঠিক আছে? আরো প্রোডাক্ট দেখুন, ধরেন আমি এরকম 5টা প্রোডাক্ট
ব্যাগে অ্যাড করতে পারবো, মানে অ্যাড টু কার্ট আছে না ভাই, রাইট? এই যে মাল্টিপল জিনিস আমরা অ্যাড করতে পারবো। এই যে দেখেন বর্তমান ব্যাগ দেখুন, মানে এই লেভেলে আমরা হচ্ছে যে আপনার বর্তমান ব্যাগ দেখুন, এগুলো হচ্ছে যে আমি কার্টে অ্যাড করছি, তাই না? বুঝতে পারছেন? দেখছেন খেয়াল করে? এবার আমি অর্ডার কনফার্ম, এখান থেকে আমরা অর্ডার কনফার্ম করতে পারবো। তার মানে এটা হচ্ছে সব থেকে অ্যাডভান্সড আর কি ফিচার ম্যানিচারে। সেটাও আমরা এখন আমাদের সিটিওর কল্যাণে আমরা হচ্ছে যে এই লেভেল পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর কি, বা শেখাবো আর কি। পেমেন্ট কোথায় হবে? সরি, এখানেই পেমেন্ট করা যাবে, এখানেই পেমেন্ট করা যাবে, মানে পেমেন্ট গেটও ইন্টিগ্রেট করা যাবে, ঠিক আছে? মেসেঞ্জারের মধ্যে থেকে, একদম মেসেঞ্জারের মধ্যে থেকে। এবং আরো কি ধরনের আমরা চেষ্টা করছি, যেমন মানে প্রথম যেটা অ্যাডভান্স যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যেটা বললাম যে আপনার ওয়েবসাইট যে ধরনেরই হোক আমরা সেখানে ধরেন যে অ্যাড করতে পারবো, মানে এই যে আপনার পিক্সেলের বা ট্যাগ ম্যানেজারের যেগুলো আমাদের কোড সেগুলো আমরা অ্যাড করতে পারবো। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা হচ্ছে আপনার এই মেসেঞ্জারেও এই জিনিসগুলো আমরা হচ্ছে করব। আর একটা অ্যাডভান্স জিনিস আসবে, সেটা হচ্ছে ক্রস ডোমেইন ট্র্যাকিং। এনহ্যান্সড ই-কমার্স তো আমরা শেখাবই, কিন্তু ক্রস ডোমেইন ট্র্যাকিং এগুলো আমাদের এই থাকবে বেসিক্যালি, ঠিক আছে? আজকে ট্যাগ ম্যানেজার নিয়ে আর কোনো কথা বলবেন? হ্যাঁ সরি ট্যাগ ম্যানেজার নিয়ে কি আজকে আলোচনা হবে? আচ্ছা, আজকে একটা কাজ করি, ট্যাগ ম্যানেজার তো আমাদের ধরেন আমরা অনেকগুলো ক্লাস নেব ট্যাগ ম্যানেজারের, বুঝতে পারছেন? আমরা বরং আজকে আমরা আমাদের এই টোটাল যে সেমিস্টার হলো এটার একটা ওভারভিউ আমরা একটু করার চেষ্টা করি, এটা আমাদের মনে হয় ভালো হবে। আমি একটু ভাইয়া হ্যালো, হ্যাঁ বলেন আরুন ভাই। এই ফার্স্ট সেমিস্টার সম্পর্কে আমার ভাই একটু শর্ট মানে ফিডব্যাক আছে। শুরুতে সবাইকে ধন্যবাদ এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ, এরকম একটা কোর্স আসলে আপনার মতো ব্যস্ত মানুষ একটা কোর্স রান করছেন, আমরাও সবাই উপকৃত হচ্ছি। এই কোর্সের শুরুতে যেটা যেভাবে ছিল যে আমরা প্রথমে একটা ফান্ডামেন্টাল নলেজ পাইছিলাম আপনার কাছ থেকে মার্কেটিং সম্পর্কে, পাশাপাশি আমরা জার্গম, যেটা অনেকদিন ধরে এই লাইনে কাজ করার পরেও আমি কখনো এভাবে বসে বসে জার্গম শিখিনি, আর জার্গম গুলোর সময় ক্লিয়ার ছিলাম না, বাট ক্লাসের কারণে আমার জার্গম গুলো ক্লিয়ার হয়েছিল। এবং এই যে ফেসবুক মার্কেটিং এর প্রসপেক্টস এবং অপরচুনিটি সম্পর্কে একটা ক্লাস ছিল, ওটাও আমার অনেক হেল্পফুল ছিল। পাশাপাশি কেওয়াইসি বা ব্র্যান্ড গাইডলাইন এগুলো নিয়ে কখনো আমার পড়ালেখা করা হয় নাই, এগুলো এইখানে ক্লাসের মাধ্যমে অনেক ডিটেল জানা হয়েছে এবং হাতে কলমে শেখা হয়েছে বলা যায়, জোর করে হোমওয়ার্ক করতে হয়েছে এই কারণে, বাট ওই জিনিসটা পরবর্তীতে কন্টিনিউ হয় নাই। আমাদেরকে যদি জোর করে একটু হোমওয়ার্ক করানো হতো তাহলে হয়তো হাতে কলমে আরো একটু ভালো হইতো। প্রথম দিকে যেভাবে থিওরিক্যালি মার্কেটিং শেখানো হচ্ছিল আমি এটা খুব এনজয় করতেছিলাম, যদিও আমাদের ক্লাসমেটদের অনেকজনই শুধু প্র্যাকটিক্যাল দেখতে চাচ্ছে। আসলে প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখা যাবে, প্র্যাকটিক্যাল ব্যাপারটা আপনি অনেক জায়গায় পাবেন, কিন্তু এই যে থিওরিতে যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে প্র্যাকটিক্যাল জিনিসটা আপনার খুব বেশি কাজে লাগবে না। পাশাপাশি কেস স্টাডি তৈরি করা, সেখানে যদি আমি ভালো হোমওয়ার্ক করতে পাইনি কেস স্টাডির, অনেকেই দেখছি যে শিহাব বা অন্যান্য অনেকেই ভালো কেস স্টাডি তৈরি করছিল এবং আপনিও অনেকগুলো কেস স্টাডি শেয়ার করছিলেন, এটাও আমার কাছে খুব এনজয়েবল হয়েছিল। এবং একটা ক্লাস ছিল অবজেক্টিভ এবং অডিয়েন্স নিয়ে, ওখানেও আমার ওই ক্লাসটা অনেক ভালো লাগছে, ওটা অনেক বেশি আমার ক্লিয়ার হয়েছে যে কেন আমি ফেসবুক ক্যাম্পেইন চালাবো, কি কি অবজেক্টিভ নেওয়া যেতে পারে এবং অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হয়। বিজনেস পেজ সেটআপ, আমি নিজে একটা বিজনেস পেজ সেটআপ অনেক আগেই করছিলাম, কিন্তু না জানার কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারতেছি যে আমি আসলে কোথায় কোথায় ভুল করছিলাম আর আমার আসলে এটা কিভাবে ব্যবহার করা উচিত এবং এটার কি কি অপশন আছে এগুলো আমি জানতাম না, মানে অন্ধের মতো ব্যবহার করতাম, কিন্তু আসলে এটা মানে প্রপার ব্যাপারটা জানতাম না। পাশাপাশি ফেসবুক পিক্সেল ক্যাম্পেইন ট্যাগ ম্যানেজারটাও অনেক ক্লিয়ার হয়েছে এবং কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট আইডিয়া কিভাবে তৈরি করতে হয়। আসলে টাটু স্টান্সের ওয়েবসাইটটা দেখলে অনেক ইন্সপিরেশন পাওয়া যায়। পাশাপাশি আপনার প্রত্যেকটা ক্লাসের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে অনেক ভালো ভালো টিপস ছিল। সবচেয়ে মজা মানে বেনিফিট বলবো এবং আবার কিছু ডিস্টার্বও বলবো, সেটা হচ্ছে কোর্সের কোশ্চেন আনসার সেশনটা। তো এটা নিয়ে অনেকের অভিযোগ আছে, আবার অনেকে এটা খুব এনজয় করে। তো আর পাশাপাশি আপনি যে ক্লাসটা করছেন সেটা আসলে অসাধারণ হয়েছে। যদি আপনার এই যে ভিডিওটা আগে থাকে
ক্লাসের কন্টেন্ট কোয়ালিটিও অনেক ভালো ছিল, প্লাস ক্লাসের প্রসেসটাও ভালো ছিল। যে আপনি একটা ভিডিও দিয়ে দিয়েছিলেন, ওটা আমরা দেখলাম, দেখার পরে আমাদের যা কোশ্চেন থাকলো আমরা কোশ্চেন আনসার করলাম, যাদের কোশ্চেন আনসার নাই তারা ক্লাস লিভ করলো, যাদের কোশ্চেন আনসার আছে তারা কোশ্চেন করলো। বাট নর্মালি ক্লাসের যখন অন্যরা কোশ্চেন আনসার করেন তখন আমাদের আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। তো আমি আবার এইভাবে বলতে চাই না যে কোশ্চেন আনসারটা বন্ধ করে দেওয়া হোক, সেক্ষেত্রে আমরা অনেক কিছু শিখা থেকে মিস করবো, যারা যে কোশ্চেনটা আমি করতাম না কিন্তু অন্যরা করার কারণে কিন্তু আমি ওটা জানতে পারতেছি। বাট ওটা ক্লাসের মাঝখানে হওয়াতে আমার আসলে কনসেন্ট্রেশন ধরে রাখাটা কঠিন হয় ক্লাসের প্রতি। দেখা যায় আমি ক্লাসের মাঝে চলে যাই, নামাজ পড়তে চলে যাই, বা লাঞ্চ ডিনার করতে চলে যাচ্ছি, বা অন্য রুমে চলে যাচ্ছি, কারণ যখন কোশ্চেন আনসারটা হয় তখন আমি আসলে আর কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। আচ্ছা, ওভারঅল এই সেমিস্টারটা অনেক ভালো হয়েছে, অনেক নতুন নতুন অনেক কিছু শিখছি, আর এখানে যারা ক্লাসে আছেন তারা অনেক বেশি অ্যাক্টিভ এবং ক্লাসের প্রতি অনেক আগ্রহী। আসলে যারা 35 জনের মতো হয়তো আমরা এখানে ভর্তি হয়েছিলাম, বাট এখানে সবাই এখন আর রেগুলারলি ক্লাস করে না, যারা শুধুমাত্র অ্যাক্টিভ তারাই আগ্রহী, তারাই ক্লাস করতেছে। আশা করি তাদের সবাইকে সেকেন্ড সেমিস্টারও পাবো, আর যদি আমি সুযোগ পাই সেকেন্ড সেমিস্টারে উঠার, সেক্ষেত্রে আমি সেকেন্ড সেমিস্টারটাও কন্টিনিউ করবো। ধন্যবাদ। কেউ আমার কথা কিছু মনে কষ্ট নেবেন না। না 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 না, এটা খুবই চমৎকারই ছিল। আসলে আমরা সেকেন্ড সেমিস্টারটাকে যেভাবে সাজাচ্ছি সেটা অনেকটা এরকম যে ওই যে ফার্স্টে আপনার ভিডিও লেকচার আপনার থাকলো, তারপরে হচ্ছে যে আপনি ইয়ে করবেন, কি বলে এটাকে, মানে হচ্ছে যে লেকচারটা শুনবেন, লেকচারটা শোনার পরে আমাদের একটা ক্লাস হবে, লাইভ ক্লাস, প্রশ্ন উত্তর, বা আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব, আর তারপরে আপনি একটা কুইজ পাবেন আর কি। ঠিক আছে, জিনিসটাকে আমরা এভাবে মানে আস্তে আস্তে তো আসলে একটা প্রসেস ডেভেলপ হয়। আমরাও তো ধরেন যে আগে একসময় আমি প্রচুর ট্রেনিং করাতাম, কিন্তু এখন ট্রেনিং গুলো তো আবার একটু অন্যভাবে আসলে করাচ্ছি। তো আশা করছি যে মানে আস্তে আস্তে আপনারা অনেক উপকৃত হবেন। তো আমরা একটু রিভিউ করে আসি পুরো জিনিসটা, যে আমরা আসলে এই সেমিস্টারে কতটুকু মানে ইনসাইট আমরা পেয়েছি। যেমন আমাদের একদম প্রথম দিকের যে ক্লাসটা ছিল, যেমন সেটা ছিল যে অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং চ্যানেল। তো এই বিষয়ে আপনাদের আসলে লার্নিংটা কি ছিল, এটা যদি আপনারা কেউ একটু বলতেন। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কি একটা বিষয়ে একটু আইডিয়া হয়েছে যে ডিজিটাল মার্কেটিং এর প্রসেসটা সম্পর্কে আপনাদের আইডিয়া কেমন হয়েছে? যে একটা আপনি ধরেন আপনার অর্গানাইজেশনের ডিজিটাল মার্কেটিং করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কি কি ধরনের রিসোর্স আপনার আসলে প্রয়োজন? মানে এটা কি একজন মানুষেরই কাজ, নাকি এটা না, একটা টিম ওয়ার্ক, বা সেই এটা অবশ্যই একটা টিম ওয়ার্ক, কারণ এটা একটা টিম ওয়ার্ক। প্রথমে প্ল্যানিং থেকে শুরু করে প্ল্যানিং, এই অ্যাড কপি, এটা টোটাল কনসেপ্ট, বাজেটিং, তারপর ইমপ্লিমেন্টেশন, টোটালটা আসলে 5-7 জনের মাথা না হলে এটা হবে না, কখনোই হবে না। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের কাছে মোটামুটি এই জায়গাটা একদমই ক্লিয়ার হয়ে গেছে যে এটা ক্লিয়ার। একটা ওয়েবসাইটও যদি আমি বানাতে চাই তাহলে সেটার একটা এসওপি আছে, তাই না? মানে আরেকটা আপনারা শিখেছেন সেটা হচ্ছে এসওপি, তাই না? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস। তো ঘটনা হচ্ছে যে কোনো কাজ করতে গেলে যদি একটা এসওপি থাকে তাহলে কাজটা কিন্তু সহজ হয়ে যায়, তাই না? ডিজিটাল মার্কেটিং এজেন্সি করেন বা আপনার অর্গানাইজেশনে আপনি যদি মানে যেমন অনেকের হয়তো ধারণা ছিল যে ডিজাইনার মানে খালি আমি বললাম যে ভাই এই আমি এরকম, ব্যাপারটা তো তা না, তাই না? এটুকু তো আপনাদের আইডিয়া হয়েছে যে আমি একটা প্রোডাক্ট বেচতে গেলে সেটা কি কি ধরনের, মানে ধরেন যে কন্টেন্ট জেনারেশনের ক্ষেত্রে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, ক্যাপশনের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে, রাইট? তো এই ধরনের আইডিয়া গুলো মনে হয় আপনাদের কিছুটা হলেও আপনাদের ইয়ে হয়েছে, তাই না? মানে মাথায় ডিজিটাল মার্কেটিংটা মনে হয়েছিল যে মানে এটা যে এত ভাস্ট, এটা রিসার্চ না করা পর্যন্ত আমরা বুঝি নাই। মনে করছিলাম একজন ঘরে বসে একটা ইন্টারনেট কম্পিউটার থাকলে যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে পারে, কিন্তু এটা একটা অফলাইন বিজনেসের মতোই যে এটা ওয়ার্ক করে, এটা কত ভাস্ট। এবং বাংলাদেশে সবচেয়ে মজার ব্যাপার যে বাংলাদেশের কোম্পানিগুলো যখন দেখছি, যখন বাংলাদেশের পার্সপেক্টিভে যখন খুঁজতে গেছি, তখন দেখছি যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং হচ্ছে, কিন্তু যখনই কম্পারিজনলি বাইরের গুলো দেখছি তখন দেখছি যে আকাশ পাতাল ডিফারেন্ট। বাংলাদেশটা মনে হয় লাইক এ চাইল্ড, রাইট? এই জিনিসগুলো সম্পর্কে আসলে এত ভাস্ট এবং এতে যে কতটা সিরিয়াসনেস দরকার এটা পরে রিয়েলাইজ করতে পারছি।
রাইট, রাইট। মানে একটা ব্র্যান্ডে আপনি যখন কাজ করতে যান, সেটার ধরেন যে মানে কালার কম্বিনেশন, সেখানের প্রসেস, এগুলো যদি প্রপারলি না হয়, যেমন আপনাদেরকে যদি আমি বলি, যেমন আমি আপনাদেরকে একটা এই 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 স্লাইডেই আমি আপনাদেরকে একটা জিনিস একটু আলোচনা করতে চাই, যেহেতু আজকে র্যাপ আপ হচ্ছে। যেমন আমরা আমাদের ধরেন আমরা একটা ডিজিটাল মার্কেটিং অর্গানাইজেশন বা আমাদের T3 একটা অর্গানাইজেশন আমরা চালাচ্ছি, তাই না? তো এখানে একটা সেকেন্ড, আমি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। যেমন দেখেন, আমরা একটু প্রসেসটা আস্তে আস্তে আমরা গোছাচ্ছি কিরকম। যেমন এটা দেখলে আপনাদের আরেকটু আইডিয়া হবে যে ধরেন এটা হচ্ছে যে আমাদের টার্টল স্টার্টের মানে পুরো স্ট্রাকচারটা আর কি। যেমন এখানে ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ম্যানেজমেন্টে আমি আছি, ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহিম সাহেব আছেন, চিফ অপারেটিং অফিসার। আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করে। দেখেন বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ক্লায়েন্ট সার্ভিস। বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ক্লায়েন্ট সার্ভিসের আসলে কাজ কি? প্রিপেয়ার বিজনেস প্রপোজাল এন্ড কোটেশন, communicate with existing client on regular basis, communicate with prospective client and close the deal, collect necessary requirement from existing client and disperse tasks to other respective department, give proper brief to other department, maintain CRM on regular basis। তার মানে কাস্টমার রিলেশনশিপ একটা সিস্টেম, মানে কাস্টমার রিলেশনশিপ, এটা আমি আপনাদেরকে একটু হলেও দেখাবো যে আসলে একটা CRM কেন প্রয়োজন, আপনার বিজনেসের ক্ষেত্রে কেন প্রয়োজন, সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই। আমি জাস্ট এটা একটু দেখাই। আচ্ছা, কালেক্ট নেসেসারি পেমেন্ট ফ্রম রেসপেক্টিভ ক্লায়েন্ট, কারণ পেমেন্ট কালেকশন করাটাও আমার এই ডিপার্টমেন্টের কাজ। প্রিপেয়ার মান্থলি, কোয়ার্টারলি রিপোর্ট অ্যান্ড ইয়ারলি রিপোর্ট। এটা ইংলিশগুলো একটু ঠিক করতে হবে, মানে আমরা জাস্ট ড্রাফট আকারে লিখছি। এখানে ধরেন আমাদের দুজন রিসোর্স আছে, যেমন সেলিম সাহেব আছেন, শিহাব সাহেব আছে। তো এটা আমাদের হচ্ছে যে একটা মানে এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এটা। ব্র্যান্ড স্ট্র্যাটেজি এন্ড কপিরাইটিং, মানে এখানে দেখেন প্রিপেয়ার নেসেসারি প্রেজেন্টেশন এন্ড একাডেমিক প্রেজেন্টেশন, আইডিয়েশন এন্ড স্ক্রিপ্টিং। এই যে বিভিন্ন অ্যাডের যে স্ক্রিপ্টিং গুলো আসে, সেটা আসলে আমাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজি এবং কপিরাইটিং ডিপার্টমেন্ট থেকে আমরা নিচ্ছি। ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিস গুলো পরিচালনা করা, স্ট্র্যাটেজি প্ল্যানিং করা, ক্রিয়েট নেসেসারি কেস স্টাডিজ ফর ডিফারেন্ট ব্র্যান্ডস। ডিফারেন্ট ব্র্যান্ডের জন্য কেস স্টাডি তৈরি করাটাও আমাদের কাজ এই ডিপার্টমেন্টের। এখানে আমাদের 3 জন রিসোর্স অ্যালোকেট করা আছে। এরপর আমাদের ভিজুয়াল ডিপার্টমেন্ট আছে। দেখেন ভিজুয়াল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আইডিয়া জেনারেশন করা, ভিজুয়াল অডিও ক্রিয়েশন, মোশন, স্ট্যাটিক, অ্যানিমেশন ডেভেলপমেন্ট করা, হেল্প ব্র্যান্ড টিম টু কাম আপ উইথ নিউ আইডিয়া। মানে এই ভিজুয়াল ডিপার্টমেন্ট আবার ব্র্যান্ড টিমের সাথে কোঅপারেট করবে আইডিয়া জেনারেশনে। এখানে আমাদের 2 জন রিসোর্স আমাদের এখন আপাতত আছে। মিডিয়া প্ল্যানিং এন্ড বাইং, তাদের কাজ হচ্ছে বাজেট প্রিপেয়ার করা, মানে এই যে মিডিয়াতে আমরা কত টাকা খরচ করব। ডিজিটাল চ্যানেল ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, তারা ডিজিটাল চ্যানেলের ক্যাম্পেইন ম্যানেজ করবে। ডিজিটাল অ্যানালিটিক্স তারা ম্যানেজ করবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে। অ্যাড রিপোর্টিং করবে। নেসেসারি কন্টেন্ট পোস্ট করবে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়াতে। ম্যানিচ্যাট ইন্টিগ্রেশন এন্ড এক্সিকিউশন আসলে তারা করবে। টেকনিক্যাল আমাদের আরেকটা টিম আছে। দেখেন take necessary client brief, deploy web and application as per client requirement, assist media buying and planning team to deploy digital analytics। কারণ দেখেন আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, কিন্তু এখন মনে করেন যে এই যে জাভাস্ক্রিপ্টের মানে আমরা যে প্রোগ্রামেটিক মার্কেটিং করি, দেখেন ডে বাই ডে কিন্তু পিক্সেলও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম যে পিক্সেল আমরা আগে যেভাবে পিক্সেল ইন্টিগ্রেট করতাম, এখন কিন্তু সার্ভার সাইড এপিআই চলে আসছে। তার মানে আপনার ফেসবুকের আপনার সার্ভারের সাথে মানে জিনিসটা পিক্সেল কি হতো, পিক্সেল কিন্তু ব্রাউজারের সাথে হিসেব করে কাজ করতো, রাইট? আপনাদের মনে আছে কুকিজ এবং ব্রাউজারের সাথে কাজ করতো, তাই না? আর ফেসবুকের যে এপিআই আমরা এখন যেভাবে নতুন সিস্টেম আসছে, সেটা কিভাবে কাজ করবে আপনার হচ্ছে যে সেটা কাজ করবে কিন্তু আপনার একদম সার্ভার টু সার্ভার কাজ করবে। তার মানে আপনার সার্ভার থেকে একদম ডিরেক্ট ফেসবুকের সার্ভারে ডেটা ট্রান্সফার হবে, আরো অথেন্টিক স্টাইলে জিনিসটা হবে। তো এটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনের প্রসেস, ঠিক আছে? তো এই ধরনের জিনিস আপনাদের একটু আইডিয়া আসছে যে আপনারা এখন বিজনেস করতে গেলে কিংবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর টিম চালাতে যান, ধরেন আপনাকে একজন হায়ার করেছে, তো তখন আপনি বলবেন যে বস এটা তো আসলে এই ডিপার্টমেন্ট না থাকলে তো আমি এই জিনিসগুলো করতে পারবো না। কারণ সত্যি কথা বলতে
আমি নিজে তো জাভা স্ক্রিপ্টে ভালো না, কিন্তু আমি জানি যে আমার এই কোডগুলো ইন্টিগ্রেট করা উচিত, তখন আমি কি করব, আমি আমার ডেভেলপারকে বলবো যে ভাই তুমি এইভাবে আমাকে ইন্টিগ্রেট করে দাও। আর ডেভেলপারও কিন্তু জানে না যে এটা কেন দরকার, ডেভেলপার জানে যে এটা এটা আমাকে করতে হবে, এটা কিন্তু সাইকোলজি। ঠিক আছে, এটা আপনাদেরকে একটা জিনিস দেখালাম যে এটা হচ্ছে যে আপনার অর্গানাইজেশনে মানে পুরোটা হচ্ছে প্রসেস। এবং আরেকটা জিনিস আমি একটু দেখাতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদেরকে এরকম জিনিসও আমি দেখিয়েছিলাম যে ধরেন আপনারা একটা প্রফেশনাল কাজ করবেন, ধরেন যে কোন একটা ক্লায়েন্টকে আপনি কোটেশন দিবেন। এখন আমরা যেমন ধরেন বিভিন্ন ক্লায়েন্ট, এক একটা ক্লায়েন্টের সাথে আমরা এক এক ধরনের মানে ধরেন যে কাজ করি। এখন আপনি যদি ক্লায়েন্টকে না বুঝাইতে পারেন যে আমাদের আসলে এই ধরনের কাজ করতে হয়, ক্লায়েন্ট কিন্তু আপনাকে পয়সা দিবে না। তো যেমন ধরেন আপনাদেরকে এটাও আমি দিয়েছিলাম যে একটা কোটেশন কিভাবে বানাইতে হয়। এখানে আপনার মানে ধরেন আপনি সেটা ফ্রিল্যান্সার হন আর আপনি কোম্পানি হন, আপনি যখন এরকম ফরম্যাটে একটা অর্গানাইজেশনকে কোটেশন দিবেন, তখন তারা বুঝতে পারবে যে না, তারা হচ্ছে যে প্রফেশনাল। এখানে আপনার প্রপার সার্ভিস ডেসক্রিপশন আইডেন্টিফাই করতে হবে, ক্যাম্পেইনের অবজেক্টিভ কি হবে সেটা আপনাকে আগে থেকে, মানে এরকম না যে ভাই আপনার ক্যাম্পেইন আমি করে দেব, নো, দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আমি প্রফেশনাল অ্যাপ্রোচের কথা বলছি। আপনার রিকোয়ারমেন্ট কি কি লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা আপনি বলবেন। তারপরে কি কি ধরনের অ্যাক্সেস লাগবে, ক্যাম্পেইনের মেথড কি, ডেলিভারেবলস কি থাকবে, তাই না, কি কি জিনিস আপনি ইমপ্লিমেন্ট করবেন, হ্যাঁ, ফাইনান্সিয়াল প্রপোজাল কি কি থাকবে, সেটা কিন্তু আপনাকে টার্মস এন্ড কন্ডিশন কি থাকবে, এই সমস্ত জিনিস ইনক্লুড করে কিন্তু আপনাকে একটা ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে। কেমন, এই জিনিসগুলো আমরা কিন্তু বলেছিলাম। এবং উইকনেসের মধ্যে সার্ভিস মডালিটি, আমি সার্ভিস মডালিটি নিয়ে যখন কথা বলবো, যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেন বা কোনো একটা অর্গানাইজেশনে কাজ করেন, মানে ইন্টারভিউতে আপনারা ভালো করবেন সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কারণ আপনাদের যতটুকু নলেজ হয়েছে, আপনারা যে কোনো অর্গানাইজেশনে যতটুকু এখন পর্যন্ত ফার্স্ট সেমিস্টারে যে কোনো অর্গানাইজেশনে যদি কেউ জব করতে চান, ইন্টারভিউ দিলে আপনার চাকরি হয়ে যাবে, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করতে পারবেন না। কারণ আপনি আরো ধরেন যে মানে আপনার ইয়েকে প্রশ্ন করতে পারবেন যে বস এটা আপনার আছে কিনা, নাহলে তো আমি করতে পারবো না এই জিনিস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কি আপনাদের আর কোনো কোয়েরি আছে? যে আমাদের যেমন অপরচুনিটিস এবং আপনার হচ্ছে, এবং আরো কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাপারটা এরকম যে দিন শেষে একজন ডিজিটাল মার্কেটারের আসলে চিন্তা থাকা উচিত একটা ব্যবসা দাঁড় করানো, সেটা যে কোনো নিশই হোক, আপনি প্রোডাক্ট সোর্সিং করে আনেন আর যে নিশই আনেন, দিন শেষে এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। সেটা আপনি 1 বছর পরে করেন, 2 বছর পরে করেন, 3 বছর পরে করেন, ইটস নট এ বিগ ডিল, বাট দিন শেষে আপনার লক্ষ্যই হওয়া উচিত কোন একটা নিশ নিয়ে ব্যবসা করে। এবং প্রচুর নিশ আছে ব্যবসা করার, প্রচুর নিশ আছে। ঠিক আছে, আচ্ছা, মোনায়েম ভাই বলছেন সার্ভিস মডালিটি। সার্ভিস মডালিটির বিষয়টা হচ্ছে কি, যে ধরেন আমাকে একটু জাস্ট আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, ব্যাক করব। আচ্ছা, সার্ভিস মডালিটি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। আসলে একটা জিনিস হচ্ছে কি, আমাদের আপনি দেখবেন যে আমরা বাংলাদেশে আমরা যখন একটা সার্ভিস দিতে চাই, ধরেন এই যে দেশে এত মানুষ ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছে কিংবা হচ্ছে ধরেন বিজনেস করতেছে সার্ভিস বেসড, সার্ভিস মডালিটি বলতে আমি বোঝাচ্ছি যে কোনো সার্ভিস দেওয়ার জন্য আপনি কিভাবে আসলে প্রাইসিং করবেন, ঠিক আছে, বা সার্ভিসটা কিভাবে আপনি ডিপ্লয় করবেন। এখন মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেন, আপনি অলরেডি জেনে গিয়েছেন যে ডিজিটাল মার্কেটিং, আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আপনি ভাই প্রমোট করে দেন আর হয়ে গেল, এই কাজ কখনো করবেন না। মানে নিজের একটু পার্সোনালিটি বজায় রেখে রেখে গার্বেজ কাজ করবেন না, তাহলে জীবনে কখনো উন্নতি হবে না। ক্লায়েন্টকে আস্তে আস্তে করে বোঝাইতে হবে যে দেখেন এটার প্রসেসটা কিন্তু এরকম। আচ্ছা, সার্ভিস মডালিটি কি, আপনি যদি নিজে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অনেকভাবে চার্জ করতে পারেন। কি কিভাবে চার্জ করতে পারেন? 1 নাম্বার চার্জ আপনার হতে পারে যে সারা পৃথিবীতে যেভাবে হয় আর কি, 1 নাম্বার চার্জ হচ্ছে আপনি যে কন্টেন্ট বানাই দিবেন। কন্টেন্ট কেন দরকার? আপনি যে কোনো ব্র্যান্ড যদি মেইনটেইন করতে যান, প্রতি মাসে যদি ছোট ব্র্যান্ড হয়, আপনার মিনিমাম 5, 6টা 7টা কন্টেন্ট কিন্তু আপনার ফেসবুকে পোস্ট করতে হবে। আবার সেই একই ধরনের কন্টেন্ট নিয়ে সেখান থেকে কিছু কিছু এমন ভাবে জিনিসটা বানাইতে হবে যে পোস্টও করা যায়, আবার সেই কন্টেন্ট কিন্তু যাতে ক্যাম্পেইনেও ব্যবহার করা যায়। তাহলে সেখানে আপনার একটা কিন্তু মানে সার্ভিসের একটা চার্জ চলে আসতেছে। এখন আপনি বলতে পারেন যে তাহলে ভিজুয়াল বানাইতে আমরা
আসলে সার্ভিস চার্জ কেমন নিতে পারি। এখন খুব সহজ কথা, সেটা হচ্ছে ধরেন ভিজুয়াল আবার কিন্তু অনেক ধরনের হয়, ঠিক আছে? যেমন মনে করেন এটা আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন যে ভিজুয়াল কি ধরনের হয়। যেমন ধরেন এটা একটা মানে ধরেন যে স্টাডি অ্যাব্রোডের একটা ভিজুয়াল, এটা আমাদের এই ভিজুয়ালটা আমাদের করা। এখানে সবগুলো যতগুলো ভিজুয়াল দেখতেছেন এগুলো আমাদের করা। ভিজুয়াল গুলো দেখে ভালো লাগতেছে আপনাদের? দেখছেন ভিজুয়াল গুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। ভিজুয়াল গুলো কেমন লাগছে আপনাদের? না সুন্দর লাগতেছে স্যার, ভালোই তো লাগতেছে। হ্যাঁ, এটা কিন্তু বেশ চমৎকার ভিজুয়াল, খুব চকচকা না? দেখেন তো জিনিসটা। স্যার একটু কথা বলেন। হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক চকচকা ভিজুয়াল। তো সাধারণত মার্কেটে এই ধরনের ভিজুয়াল আপনি 2000-3000 টাকাও 3000 টাকায় আপনি ইজিলি বেচতে পারবেন এই ধরনের যদি ভিজুয়াল হয়। এখন আমাদেরকে কিন্তু এরকম ভিজুয়াল বানাইতে আমার এখানে কয়জন লোক কাজ করছে সেটা আপনাকে আমি বলি। এখানে আমার একজন ব্র্যান্ড ম্যানেজার যিনি আমাকে এবং কপিরাইটার যিনি আমাকে এখানে আপনার মানে আমি স্ট্যান্ডার্ড প্রসেস বলতেছি, যদিও আমরা এখনো ওই লেভেলের স্ট্যান্ডার্ড এখনো মেনটেন করতে পারি না কারণ আমাদের এজেন্সি এখনো ছোট। আচ্ছা, তাহলে ভিজুয়াল বানাতে গেলে দেখেন প্রথম কথা হচ্ছে যে আমার ব্র্যান্ড ম্যানেজার উনি এবং আমার কপিরাইটার তারা এরকম একটা কন্টেন্টের আইডিয়া তারা আমাকে দিছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে ধরেন আরেকটা লোকের প্রয়োজন হয়, তার কাজ কি জানেন? আর্ট ডিরেক্টর বলে একজন ডিরেক্টরের প্রয়োজন হয়, ঠিক আছে? আর্ট ডিরেক্টর আসলে বলে যে হচ্ছে যে আমার কি কি কম্পোনেন্ট এখানে যাবে। যেমন মনে করেন আমাদের এখানে স্টাডি ইন চায়না, ঠিক আছে? এখানে চায়নাতে যেহেতু অনেক ধানও উৎপন্ন হয় বা আসলে চায়নার এই প্রকৃতির সাথে আমরা এটাকে কানেক্ট করতে চাইছি, এবং এখানে আমরা যেটা ট্যাগলাইন দিয়েছি স্টাডি ইন চায়না এনহ্যান্স ইওর ক্রস কালচারাল নলেজ, ঠিক আছে? যেহেতু চায়নাতে মানে এটা আসলে ওরা রিসার্চ করছে, আমি পুরো জিনিসটা আপনাদেরকে বলতে পারবো না। তাহলে এখানে একজন কপিরাইটার কাজ করে, এখানে একজন আর্ট ডিরেক্টর কাজ করে, এখানে একজন ব্র্যান্ড ম্যানেজার কাজ করে, এখানে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর কাজ করে। তো আপনার প্রসেস যত স্ট্রং হবে আপনার ভিজুয়াল তত স্ট্রং হবে। বুঝতে পারছি? আপনি শুধু ধাপধপ করে একটা স্টাডি ইন চায়না দিয়ে দিলেন দায় সারা কাজ, ইট ডাজন্ট মেক সেন্স, ইট ডাজন্ট অ্যাপিল ইওর কাস্টমার। আপনি দেখবেন যে আপনি দায় সারা ইমেজ দিলে সিটিআর যেটা হবে, আর আপনি যদি চমৎকার ইমেজ দেন তাহলে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং আপনার কি হবে বলেন তো? আপনার কিন্তু মানে হচ্ছে যে মানে ব্র্যান্ড ভ্যালু বাড়লে আপনি ভালো কাস্টমার পাবেন। স্টাডি ইন ইন্ডিয়া, এখানে আমরা আরেকটা ট্যাগলাইন ব্যবহার করেছি, সেটা হচ্ছে এক্সপ্লোর ইওর নিউ এনভায়রনমেন্ট। দেখেন খেয়াল করে। আবার এখানে আমরা একটা আউল দিয়েছি, পেঁচাটা কেন দিয়েছি বলেন তো? বলছিলেন যে জ্ঞানের প্রতীক হিসেবে। জ্ঞানের প্রতীক হিসেবে, তাই না? জি। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার ব্র্যান্ডের কালার হচ্ছে, আমার ফেইথ ওভারসিসের এই কালারটা হচ্ছে এখানে লাল, রেড। সেটা কি কারণে হয়েছে? এটা ওয়ান্স আপন আ টাইম এভাবে করা হয়েছিল, তখন এত কিছু মাথায় না রেখে করা হয়েছিল। তারপরে যেহেতু এখন আমাদের কাজ চালাতে হচ্ছে, সুতরাং আমরা কিন্তু পেঁচার মাথায়ও এই যে ফিতা বাঁধে দিছি এটাও কিন্তু একটু রেড, এটা কিন্তু এটার সাথে কানেক্ট করার জন্য এই কাজটা করেছি। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এখানে আমরা পোল্যান্ডের, যেহেতু শীত প্রধান দেশ, তাহলে এই ছবিটা দেখলেই মানুষ আরে সুন্দর, তো একটু দেখি তো ঘটনাটা কি, স্বাভাবিক তাই না? মানুষকে অ্যাট্রাক্ট করে সিম্বলিক আইকনিক জিনিসগুলো তুলে ধরা হয়েছে। ওই দেশের আইকনিক জিনিসগুলো আমরা স্টাডি ইন টার্কি, ক্রিয়েট আ মেমোরি ফর আ লাইফ টাইম, দ্য ওয়ার্ল্ড ইজ ইওর ক্যাম্পাস, স্টাডি ইন ইউএসএ। আমেরিকার ক্ষেত্রে আমরা বলতেছি দ্য ওয়ার্ল্ড ইজ ইওর ক্যাম্পাস, স্টাডি ইন ভিয়েতনাম, ওপেন ইওর আইজ এন্ড ইওর মাইন্ড টু ডিফারেন্স। যাই হোক, তাহলে আপনারা কি বুঝতে পারছেন? যেমন এটা একটা সার্ভিস, এটা কিন্তু একটা সার্ভিসের হচ্ছে আপনার মানে বিভিন্ন প্রোডাক্টের ডিজাইন ধরেন। আবার যদি আপনি ই কমার্সের কথা চিন্তা করেন, প্রোডাক্ট কম্পোজিশনের কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে ধরেন আপনারা আমাদেরকে আমরা দেখেছেন যে আমরা যেমন ধরেন যে যেমন আমি ধরেন ন্যাচারালস এর কথা যদি বলি, এটার এক ধরনের কম্পোজিশন আমরা করছি,
এটার এক ধরনের কম্পোজিশন করা হয়েছে, হ্যাঁ, এটার এক ধরনের কম্পোজিশন আমরা এখানে করার চেষ্টা করেছি। দেখেন এটার কম্পোজিশন এক ধরনের, এখানেও কিন্তু কালার গাইডলাইন এগুলো কিন্তু আমরা মেনটেন করছি যে আমাদের গ্রিন কালার, সুতরাং আমাদের এটা গ্রিনের মধ্যে আসলে থাকতে হবে সবকিছু। মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার আসলে মানে যদি আপনি অত বেশি এক্সপার্ট হিসেবে নাও চিন্তা করেন, এগুলো খুবই কমন সেন্স, সিম্পল একটা দুটো কালার নিয়ে আপনাকে কাজ করতে হবে। বেশি কালার নিয়ে আপনি অনেক কালারফুল করে দিলেন ওই পোস্টার ছাপানোর মতো, তাহলে কিন্তু আসলে জিনিসটা কিন্তু ব্র্যান্ড কখনোই হবে না। আপনি দেখবেন যে পৃথিবীর বড় বড় ব্র্যান্ড খুব সিম্পল, খুব সোবার ডিজাইন আসলে তারা প্রেফার করে, রাইট? আবার মনে করেন যে দেখেন আলফা গ্লোবালের কথা যদি আমরা বলি, আমরা এখানে অনেক প্রোডাক্টের কম্পোজিশন আমরা করেছি, আপনারা খেয়াল করে দেখেন যে এই কম্পোজিশন গুলোতে আমরা কি করেছি দেখেন তো। এখানে আমরা কোনোটাকে হট ডিল দিচ্ছি, কোনোটাকে এই ডিল দিচ্ছি, সেই ডিল, ডিসকাউন্ট দিচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট আমাদের আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ই কমার্সের আমার স্ট্র্যাটেজি। একটা ছবির মধ্যে আমি হটলাইন দিয়ে দিচ্ছি, প্রোডাক্ট কোড দিচ্ছি, বেস্ট প্রাইস, প্রোডাক্টের সুন্দর একটা ছবি দিচ্ছি, ব্র্যান্ডের নাম দিলাম। এটা কিন্তু আসলে ভ্যারি করে, ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে। তার মানে আইডিয়া জেনারেশন করার জন্য আপনার কিন্তু একটা ভালো পরিমাণ সময় কিন্তু আপনাকে, আপনি যেটাই বেচেন, আপনি লুঙ্গি বিক্রি করেন ফর এক্সাম্পল, যেটাই করেন সেটারও কিন্তু একটা চমৎকার আইডিয়া কিন্তু আপনি জেনারেট করতে পারেন। মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে যে যেটা মানুষ করে নাই আমি সেটা করবো আর। যেমন বাংলাদেশে আপনি আই এম প্রিটি শিওর, আই ক্যান চ্যালেঞ্জ যে আমরা যেভাবে ফেইথ ওভারসিস এর ভিজুয়াল গুলো বানাইছি, বাংলাদেশের এই টাইপের ভিজুয়াল আসলে হয়নি কখনো, ঠিক আছে? মানে এই সেক্টরে আর কি আপনার হচ্ছে যে মানে বিদেশে উচ্চশিক্ষার যে সেক্টর, এই সেক্টরে কিন্তু এই ধরনের ভিজুয়াল আসলে হয়নি। এগুলো কিন্তু খুব সুপার ডুপার ভিজুয়াল, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলেছি। সার্ভিস মডালিটির কথা আমি যেটা বললাম যে মার্কেটিং কমিউনিকেশন এজেন্সি কয়েকভাবে মানে সার্ভিসের চার্জ প্রাইস করে, মানে চার্জ করে, কন্টেন্ট থেকে তারা চার্জ করে, তারা ক্যাম্পেইন ম্যানেজমেন্টের জন্য একটা চার্জ করে, তারা এই যে ধরেন মিডিয়া বাইং এর যে সাপোর্ট দেয়, অর্থাৎ এই যে ডলারের যে সাপোর্ট দেয় সেটার একটা কমিশন তারা পায়। তিনভাবে জিনিসটা করে। এখন আমাদের মডেল হচ্ছে আমরা দুটো মডেলে কাজ করি। কিছু কিছু ক্লায়েন্টদের সাথে আমরা সার্ভিসের ইয়েতে কাজ করি, যেমন ধরেন ফেইথ ওভারসিস, আমরা এদের সাথে সার্ভিস মডেল দিতে কাজ করি যে ঠিক আছে আপনার আমাদেরকে বলে যে নাজুল ভাই আমাদের এই 3টা ক্যাম্পেইন করতে হবে, ঠিক আছে? 3টা ক্যাম্পেইনে আমাদের কয়টা ভিজুয়াল লাগবে? ধরেন 9টা ভিজুয়াল লাগবে। তাহলে 9টা ভিজুয়ালের দাম কত? 3 নং 27,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাদের কি লাগবে? আমাদের এখানে ক্যাম্পেইন সেটআপ করতে হবে। ক্যাম্পেইন সেটআপের জন্য 3টা ক্যাম্পেইনের জন্য ধরেন एग्जांपल আমরা 20,000 টাকা নিয়ে নিলাম, ঠিক আছে? ক্যাম্পেইন সেটআপ করলাম, ক্যাম্পেইন মনিটরিং এর জন্য একটা চার্জ দিব। যদি তার মিডিয়া বাইং এর সাপোর্ট লাগে তাহলে সেখানে আমাদের একটা কমিশন থাকবে। আমাকে বুঝাতে পারছি? তাহলে দ্যাট ইজ দা সার্ভিস মডালিটি বেসিক্যালি। এটা কি বোঝা গেছে যে সার্ভিস মডালিটিটা কি? সবাই কি মানে ক্লিয়ার? মানে আর ইউ এনজয়িং টুডেস ক্লাস? মানে আমি যে র‍্যাপ আপ করতেছি। হ্যাঁ স্যার অবশ্যই। ফাইন। এখানে ডিজিটাল মার্কেটিং জার্গন টার্মিনোলজি আমরা কেন এগুলোকে আলোচনা করছি, এগুলোর আপনাদের আরো চমৎকার, আমি এই যে প্রেজেন্টেশন দেখেন আমি বানাচ্ছি, এগুলোর ভিডিও আপনারা অবশ্যই পাবেন, যেহেতু এলএমএস এ আমরা উঠাই দিচ্ছি, এগুলোর অ্যাক্সেস আপনাদেরকে দেয়া হবে। পরবর্তীতে যদি আপনাদের আরো কোনো কোয়েরি থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু এরকম ক্লাসে কিন্তু আমরা এরকম অনেক আলোচনা আসলে করতে পারি। তো এখানে আমার মনে হয় যে সবাই কম বেশি একটা জায়গায় এসে দাঁড়াইছেন, তাই না? এই জার্গন গুলো কি আপনাদের মোটামুটি সবার কাছেই মোটামুটি কি কেউ বললে আপনি কি জার্গন গুলো বুঝতে পারবেন না বলেন তো? আমাকে বলেন। 80% আমরা বুঝছি জিনিসগুলো জার্গনের। 80% বোঝা মানে কি? ভাই আমি আজকে এত বছর ধরে কাজ করে আমি জার্গন আমার কাছে এগুলো পরিষ্কার পানির মতো, তাই না? তো ঘটনা হচ্ছে যে বিষয়টা হচ্ছে কি যে কাজ করতে গিয়ে আরো শিখবেন ওভার টাইম, রাইট? এটা তো একদিনের কাজ না, রাইট? কিন্তু আপনি যদি জার্গন গুলো ভালো মতো জানেন তাহলে আপনি যত বেশি জানবেন আপনার স্বাধীনতা কিন্তু তত বেশি কাজ করার ক্ষেত্রে, তাই না? যেমন আমার কাছে আপনারা অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আসেন, আমার ক্লায়েন্টরা আমার কাছে বিভিন্ন কেস সলভ করতে দেয়, আমি এক প্রসেসে না হলে আরেক প্রসেসে চলে যাই। কেন, কিভাবে পারি আমি জিনিসটা? কারণ আমার এই জিনিসগুলো জানা আছে, তাই না? এই জন্য আমি একটা না হলে আরেকটা দিয়ে করে দিই, রাইট?
এটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন আপনাদের এখানে আচ্ছা এখন মনে করেন যে কি বলে এটাকে, এই জার্গন নিয়ে কি আপনাদের আরো কারো কোনো কিছু জানার আছে বা কোনো কিছু বলার আছে? যেহেতু আমি ওয়ান অন ওয়ান সেশনে যাবো শুক্রবারে, এই জার্গন নিয়ে কি আপনাদের আর কোনো কিছু জানার আছে বা কোনো ইস্যু আছে যেটা আপনারা বুঝতে পারেন নাই? এই মুহূর্তে তো তেমন কিছুই নাই। অন্যান্যরা ডিএসপি নিয়ে একটু বলেন তো নরম ভাই। আচ্ছা, ডিএসপি হচ্ছে কি ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম। হ্যাঁ, ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম বিষয়টা কি রকম? যেমন ধরেন মানে এটা ডিএসপি কে আলোচনা করার উদ্দেশ্য ছিল যে সত্যি কথা বলতে আমরা চাই আপনারা ব্যবসায়ী হন। তো ডিএসপি কেন আনতেছি বাংলাদেশে? মানে আপনি যদি ব্যবসার আইডিয়াই না জানেন তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না, তাই না? ডিএসপি হচ্ছে কি রকম দেখেন, সেটা হচ্ছে যে গ্রিন অ্যান্ড রেড নামে বাংলাদেশের একটা কোম্পানি আছে। তারা কি করছে, তারা মনে করেন দেশের যত নিউজ পেপার আছে না, বিভিন্ন নিউজ পেপারের সাথে সে কোলাবোরেট করছে। ঠিক আছে, নিউজ পেপারের সাথে কোলাবোরেট করে এইটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আপনি অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, তো তারা ডিমান্ড জেনারেট করে রাখছে। এখন আপনি সেখানে ইয়ে করে ফেলতে পারেন, মানে আপনি সেখানে অ্যাড দিতে পারেন। এদের সাথে আবার বিভিন্ন পত্রিকার বিভিন্ন ওয়েবসাইটে কোলাবোরেশন আছে, এখানে অ্যাডভার্টাইজার, পাবলিশার, পার্টনার, বুঝতে পারছেন? এদের পার্টনার কারা কারা দেখেন, এই যে অ্যাডকম এদের পার্টনার, হ্যাবাস, বিভিন্ন অর্গানাইজেশন, কুকিজার, হ্যাঁ, কার্নিভাল, এরা হচ্ছে এদের পার্টনার, টপ পার্টনার। আমরাও ধর মাইন্ড শেয়ার, আমরাও এদের পার্টনার হইতে পারি। পাবলিশার দেখেন, এখানে প্রচুর স্টার্ট মনিটাইজিং, মানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনিও কিন্তু এখানে তার সাথে কানেক্ট করে আপনার ওয়েবসাইটে তাদের অ্যাড নিতে পারবেন। আবার অ্যাড দিবে কারা? অ্যাডভার্টাইজাররা। মানে আমরা যদি কোনো কোম্পানির অ্যাড দিতে চাই, ডিএসপি হচ্ছে ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম আসলে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, বাকিগুলো যেমন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে খুব ভালো মতো বলি নাই, সেটা হচ্ছে প্রেডিক্টিভ মডেলিং। প্রেডিক্টিভ মডেলিং আসলে স্ট্যাটিস্টিক্যাল একটা জিনিস। এটা আসলে এখন পর্যন্ত সবথেকে অ্যাডভান্স জিনিস হচ্ছে প্রেডিক্টিভ মডেলিং। ঠিক আছে, তো প্রেডিক্টিভ মডেলিং আসলে এটা আমি নিজেও আসলে রিসার্চ করতেছি যে প্রেডিক্টিভ মডেলিং নিয়ে। এখানে আসলে স্ট্যাটিস্টিক্স এর অনেক টুলস ব্যবহার করা যায়। যেমন আপনারা জানেন যে স্ট্যাটিস্টিক্স এর টুলস যেমন আর টুলস আছে, তাই না, পাইথন আছে, এগুলোকে ব্যবহার করে প্রেডিক্টিভ মডেলিং বিষয়টা কেমন, যেমন আমরা কিন্তু এখন আমাদের বিভিন্ন অ্যাডে দেখাচ্ছে যে আমাদের কনভার্সন অ্যাডে আমরা প্রেডিক্ট করতে পারি যে আমি যদি $100 খরচ করি আমার এতগুলো সেল হবে। বুঝতে পারছেন? তো প্রেডিক্টিভ মডেলিং হচ্ছে এটাই আসলে, যে আপনি আগে থেকে বলে দিতে পারবেন যে এত টাকা খরচ করলে আমার এতটুকু রেজাল্ট আসবে। এটাকে বলে প্রেডিক্টিভ মডেলিং। এটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করে বলা যায়। বিশেষ করে আপনি যখন $1 মিলিয়ন আপনার ই কমার্সের ব্যবসা হবে, তখন আপনার অল্প একটু এডিট করলেই মনে করেন যে একটা বড় বুম করবে আর কি। ঠিক আছে, প্রেডিক্টিভ মডেলিং দিয়ে এই সব জিনিসপত্রগুলো আসলে মানে ইয়ে করা যায়। আচ্ছা, এবার হচ্ছে যে জব ডেসক্রিপশন নিয়ে আমরা কথা বলেছিলাম যে একটা ডিজিটাল মার্কেটারের আসলে কি কি ধরনের জব ডেসক্রিপশন, একটা তাকে কি কি ধরনের, মানে তাকে দিয়ে কি কি ধরনের কাজ করানো যায়। আপনারাই বলেন যে আপনি যদি একটা ডিজিটাল মার্কেটার রাখেন তাহলে তাকে কি কি ধরনের টাস্ক আপনারা দিবেন, বলেন তো? অনেক ধরনের কাজই দেওয়া যায়, যেমন একটা জিনিস হচ্ছে কি, দেখেন একজন ডিজিটাল মার্কেটারের একটা কাজ হচ্ছে রিসার্চ করা, তাই না, বলেন তো, রাইট? একটা ডিজিটাল মার্কেটারের কাজ কি? ধরেন যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ হেল্প করা। একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ কি? ধরেন যে বিভিন্ন কেপিআই সেট করা। কেপিআই এর মানে আপনাদের মনে আছে? কেপিআই কি বলেন তো? কি পারফরম্যান্স ইন্ডিকেশন, পারফরম্যান্স ইন্ডিকেটর। তার মানে কি কি ইন্ডিকেটর দেখে আমি বুঝতে পারবো যে আমার ক্যাম্পেইন অথবা মনে করেন যে আমার এই অপারেশনসটা বা আমার এই লক্ষ্য উদ্দেশ্যগুলো অ্যাচিভ হচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং এর যদি আপনি জব কাউকে দিতে চান তাহলে তাকে আপনি অনেক ধরনের কাজে অ্যাসাইন করতে পারবেন। ঠিক আছে, যে রিসার্চ করা, স্ট্র্যাটেজি তৈরি করা, ক্যাম্পেইন ম্যানেজ করা, তারপরে কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট যারা করবে, কপিরাইটারের সাথে কমিউনিকেট করা, ডিজাইনারের সাথে কোঅর্ডিনেশন করা, এই জিনিসগুলোই কিন্তু আসলে একজন ডিজিটাল মার্কেটারের কাজ।
আচ্ছা, কেওয়াইসি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, তাই না? কেওয়াইসি নিয়ে আমরা বলেছি যে আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করতে যাবেন, কেওয়াইসি এর ইভেন ফর্মও আপনাদেরকে দিয়েছি, যে এই ফর্মটা কিন্তু শুধু ক্লায়েন্টের লাগবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এই ফর্মটা কিন্তু আপনার আসলে মানে মানে আপনার আপনার নিজের ব্র্যান্ডের জন্য কিন্তু আসলে কেওয়াইসি করতে হবে, তাই না? যে আপনার ব্র্যান্ড কোথায় আছে, কি অবস্থায় আছে, আপনার স্ট্রেংথ কি, বা এই ধরনের জিনিসপত্র কিন্তু আপনি কেওয়াইসি করে আসলে জানতে পারবেন। তারপরে ব্র্যান্ড ব্রিফ, ব্র্যান্ড গাইডলাইন, এগুলো আপনারা বুঝে গেছেন যে কাজ করতে গেলে ব্র্যান্ড ব্রিফ দরকার। কাজ করতে গেলে মানে আপনি খালি আমাকে বললেন যে ভাই ওটা ক্যাম্পেইন করতে দেন, করে দেন, এটা ঠিক না। আমরা ইন্ডিয়া এত এগিয়ে গিয়েছে কেন? কারণ ওরা এসব লেখাপড়া করে কিন্তু এসব কাজ করে। আর আমাদের দেশের আমরা মনে করি যত দ্রুত বড়লোক হওয়া যায়। টাকা তো ভাই পাবেনই, টাকা তো ধরেন একটা কনসিকুয়েন্স, কিন্তু এই টেকনিক গুলো যদি আপনি অবলম্বন না করেন তাহলে কিন্তু আসলে আপনার হবে না। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর ব্র্যান্ড নিয়ে আমরা লেকচার একটা হয়েছে বা আপনারা কিছু কাজ করেছেন, কিন্তু আমি মনে করি যে এই জায়গাটাতে আপনাদের এখনো দুর্বলতা আছে। আমি একটা জিনিস বলতে চাই যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি যখন পুরো জিনিসটা আপনার নখদর্পণে চলে আসবে, তখন আপনার জন্য একটা ব্র্যান্ডের স্ট্র্যাটেজিক প্ল্যান করাটা অনেক ইজি হবে। ডিজিটাল মার্কেটিং এর কেস স্টাডি নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে, যে লোকাল কেস আপনারা দেখেছেন। লোকাল কেসের মধ্যে আপনাদেরকে আমরা বলেছিলাম যে ধরেন যে বিগ আইডিয়া জেনারেশন একটা ফ্যাক্টর, তাই না? তারপরে প্রবলেম কোথায়, প্রবলেম স্টেটমেন্ট কি, সেটাকে কিভাবে সলিউশন করা যায়, এই জিনিসগুলো আমরা আসলে কেস স্টাডিতে আমরা দেখেছিলাম। ইন্টারন্যাশনাল কেস স্টাডিও আমরা দেখেছি। বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার নিয়ে আমার মনে হয় আপনাদের একটা খুব ভালো ধারণা তৈরি হয়েছে, হয়নি বলেন? আপনারা কি মনে করেন? আপনাদের কাছ থেকেই শুনতে চাই যে বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজারের যে গুরুত্ব এবং সেটার যে ফাংশনালিটি, সেটা নিয়ে আপনাদের নলেজ কতটুকু আসলে প্রসারিত হয়েছে বলেন। 100% তো বলতে পারবো না, তবে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আর কি। এবং এটা তো মোটামুটি ক্লিয়ার হয়েছে। বিজনেস ম্যানেজার নিয়ে মনে হয় সবচেয়ে বেশি ক্লাস হয়েছে আমাদের। বিজনেস ম্যানেজার নিয়ে আর অ্যাড ম্যানেজার, এবং আমাদের মেইন কাজ তো এইটাই নেই, মানে ম্যানেজার আর ফেসবুক মার্কেটিং করতে গেলে তো মেইন বিজনেস ম্যানেজার। হ্যাঁ, রাইট। তার মানে আপনারা এখন এইটুকু বুঝতে পারছেন যে আসলে প্রফেশনালি যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনি ক্লায়েন্টের সাথে কোন মেথডে কাজ করবেন, তাই না? কিভাবে অ্যাক্সেস নেবেন, তাই না? যেমন মনে করেন আগে আমরা কোন পেজের অ্যাক্সেস বা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে গেলে বলতাম ভাই আগে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ভাই আগে অ্যাকসেপ্ট করেন। এখন কি তাই বলবেন? না, আপনি আপনার একটা ক্লায়েন্টকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, sometimes it might not be professional, right? So what is the professional attitude? সে তো আপনাকে ফ্রেন্ড নাও বানাতে পারে, হইতে পারে না? এমনও হতে পারে হয়তো তার 5000 ফ্রেন্ড হয়ে গেছে, আপনাকে প্রত্যেক বানাবে। এমনও হইতে পারে যে ধরেন তার হয়ে গেছে, তাহলে আপনি কিভাবে করবেন? তাহলে এখন কি আপনারা আর সেই ভুলটা করবেন? আপনি আস্তে করে বলবেন যে ভাই দিস ইজ মাই ইমেল বিজনেস ম্যানেজারের আইডিটা দিয়ে দিবেন, বা আমার এটা হচ্ছে বিজনেস ম্যানেজার আইডি, আপনি আমাকে পার্টনার বানায় দেন। কারণ আপনি পার্টনার কখন পার্টনার হিসেবে নেবেন, আপনি পার্টনার বানানো এক হিসেবে ভালো, কারণ আপনার টিমে দেখা যাচ্ছে আরো 2-3 জন মানুষ আপনি কাজ করাচ্ছেন, তাই না? আপনি যখন পার্টনার অ্যাক্সেস নিলেন, তখন কি আপনার ক্লায়েন্ট দেখতে পারবে যে এখানে কারা কারা কাজ করছে আপনার সাথে? পারবে না, দেখতে পারবে না। যেমন আমরা ধরেন আমরা অনেক পার্টনারের সাথে কাজ করতেছি, তাই না? আমাদের পার্টনাররা কি জানে যে আমাদের এই অ্যাড কারা কারা ম্যানেজ করতেছে? দরকার নাই তো, তার জানা দরকার আছে? আবার আমার নতুন একটা টিম মেম্বার জয়েন করলে আমি মনে করেন তাকে খুব ইজিলি অ্যাক্সেস দিয়ে দিলাম, রাইট? তাহলে এই যে অ্যাক্সেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কি গুরুত্বপূর্ণ না বলেন? খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার কাজ দেখেই আপনার ক্লায়েন্ট বলবে যে না এই লোকটা প্রফেশনাল, 5 টাকার কাজ আপনি 10 টাকায় করতে পারবেন। লোকাল ইন্টারন্যাশনাল দুটো মার্কেটিং পারবেন না বলেন? অ্যাড ম্যানেজার নিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি বলেছিলাম যে একটা পেজে একটা অ্যাড ম্যানেজার ব্যবহার করবেন, তাই না? মনে আছে আপনাদের সে কথা? জি হ্যাঁ, মনে আছে। আগে হয়তো এই ভুলটা আপনারা করতেন, বা এটা একটা, এবং আপনারা একটা পেজে মাল্টিপল অ্যাড ম্যানেজারও কিন্তু ব্যবহার করতে পারেন না? কিন্তু এক অ্যাড ম্যানেজার মাল্টিপল পেজে ব্যবহার করবেন না, রাইট? রাইট, এটা বলছি।
তারপরে মনে করেন আপনাদেরকে এটা বলে এখানে একটা প্রশ্ন আছে নাজুল ভাই, বলেন। একটা ভিসা কার্ড আমি কয়টা অ্যাড ম্যানেজারে ব্যবহার করতে পারবো যদি করি আর কি কখনো? এই প্রশ্নের উত্তর আমি দিব নাকি অন্য কেউ দিবেন? না, এটা আপনি অনেকবার বলছেন, মানে একটার জন্য একটাই, একটা অ্যাড ম্যানেজারের জন্য একটাই। আমি সেটা বলিনি, আমি বলছি আপনি যদি একটা করা যাবে, আপনি একটা বিজনেস ম্যানেজারের আস্তে 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 কিন্তু অনেক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না? আর একটা বিজনেস ম্যানেজারে একটা কার্ড ব্যবহার করলে সেই টাকা কিন্তু আপনি সবাইকে ইয়ে করতে পারবেন, দেয়া যাবে। সব পেমেন্ট কিন্তু এক জায়গা থেকে করা যাবে, এক জায়গা থেকে করা যাবে। বুঝতে পারছি? জি জি জি, এটাই আর কি। আচ্ছা, তারপরে ফেসবুক পেজ সেটআপ এবং ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের একটা ধারণা হয়েছে, হয়নি বলেন? জি। এবং সেখানে একটা মানে সেখানে ক্রুশিয়াল কি কি জিনিস আপনারা শিখছেন বা আপনাদের কি মনে হয়েছে যে এগুলো চেকলিস্ট তো আপনাদের একটা পাইছেন, পাননি? যে এইভাবে জিনিসটা আসলে করতে হয়, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ এবং অডিয়েন্স, এটা নিয়ে আপনাদের আসলে ধারণা কেমন সেটা বলেন, সেটা একটু শোনার চেষ্টা করি। মোটামুটি বুঝছি, মোটামুটি ক্লিয়ার, তাই না? এখন তো আপনারা অ্যাট লিস্ট বুঝতে পারছেন যে অবজেক্টিভ জিনিসটা কি, আমার কখন কোন অবজেক্টিভ ব্যবহার করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে যেমন আমরা বলেছিলাম যে আপনি যদি কনভার্সন ব্যবহার করেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট কি হবে বলেন তো? লার্ন হবে না ওভার টাইমে? তাহলে ওভার টাইমে আপনারা বেটার রেজাল্ট পাবেন না বলেন তো, রাইট? তাহলে দিন শেষে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের কনভার্সন অবজেক্টিভে যাওয়া। আসলে আমরা যদি এরকম কনভার্সন অবজেক্টিভে যেতে পারি তাহলে কিন্তু আমরা আরো বেটার রেজাল্ট পাবো। এম আই রাইট? রাইট। আচ্ছা আচ্ছা, কালার সাইকোলজি ব্র্যান্ড গাইডলাইন নিয়ে ক্লাস নেওয়ার কথা ছিল, আমি নিতে পারিনি। কালার সাইকোলজি নিয়ে আমাদের ডিজাইনার কে আমি অলরেডি বলছি, ও একটু ব্যস্ত ছিল, আমি নিজে অসুস্থ থাকার কারণে প্রপার কোঅর্ডিনেশন করতে পারি নাই। তো আমি দায়িত্বও দিয়েছিলাম আমজাদকে। আমজাদ, এটা একটু নেক্সট উইকে কালার সাইকোলজি বা ব্র্যান্ড গাইডলাইন এগুলো নিয়ে বা হচ্ছে 2-3টা একটু ক্লাস, মানে ডিজাইনার একটা ডিজাইন করতে গেলে কি কি জিনিস মাথায় রেখে ডিজাইন করে সেটা একটু ক্লাসের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের এখানে আপনার ফেসবুক পিক্সেল নিয়ে আমরা মোটামুটি বেসিক লেভেলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে হচ্ছে যে পিক্সেল কিভাবে কাজ করে। যদিও আমরা আস্তে 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 আরো মানে এক্সট্রিম লেভেলের পিক্সেলই আপনারা সেট আপ করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্র্যাকটিক্যালি আপনারা কাজ করবেন। সো পিক্সেল নিয়ে কিছু আইডিয়া হয়েছে, ক্যাম্পেইন আপনাদেরকে করে দেখানো হয়েছে। আমি আরো কিছু ভিডিও লেকচার সুন্দর করে সাজিয়ে দিব যেখান থেকে আপনারা আরো ভালো মতো এই জিনিসগুলো জানতে পারবেন। তো নাজমুল ভাই, বলো। জি ভাইয়া, আরেকটা জিনিস যেটা আর কি ছিল সেটা হচ্ছে ওই যে ক্রিয়েটিভের মধ্যে যে একটা ইমেজে যে টেক্সট থাকে না, যে কত পার্সেন্ট টেক্সট আর কি থাকলে বেটার। অনেকেই যেমন আমি বিভিন্ন জায়গায় দেখছি অনেকের এটা নিয়ে প্রবলেম হয় যে আমার ইমেজে 20% বেশি টেক্সট আর কি আছে, যার জন্য ওইটার জন্য আর কি ফেসবুক আর কি অপটিমাইজটা করতে পারে না। ওটা যদি একটু সবাইকে দেখান যে ফেসবুকের একটা যে টুলস আছে ওইটা থেকে আর কি দেখা যায়। ফেসবুক ওভারলে টুলস, ঠিক আছে? ফেসবুক ওভারলে টুলস দিয়ে এটাকে আসলে চেক করতে হয়। যদিও আমাদের যেহেতু আমি মানে আপনার হচ্ছে যে আপনার আমাদের জার্গন গুলোতে এই ওভারলে টুলস এর কথাও বলা আছে। তারপরে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে দেখেন, ধরেন আমি কোন একটা ভিজুয়াল, ধরেন এটা একটা ভিজুয়াল, এই ভিজুয়ালটা আমি যখন আপলোড করব তখন এখানে আমার এখানে দেখাবে যে এটা ওকে আছে কিনা। একটু সময় লাগবে, বাট ফেসবুক ওভারলে টুলস দিয়ে এটা দেখানো যাবে। আরো কিছু কিছু টার্মিনোলজি আছে যেগুলো আপনাদেরকে আমি মিস করেছি, কিন্তু আমি যেহেতু আপনি যে একটা কথা বললেন 20% টেক্সট থাকতে হবে আর মানে ম্যাক্সিমাম 20%, সেক্ষেত্রে আমি মানে ইমেজের সাইজের উপর নির্ভর করে এটা না কিভাবে বুঝতে পারবো যে ইমেজ ওটা তো ওই যে এইখানে যে যেমন নাজমুল ভাই এখানে ইমেজটা আপলোড করলো না, এই যে ডান পাশে লেখা আছে যে ইমেজ টেক্সট ওকে, ঠিক আছে? এইখানে আর কি এইখানেই থাকে। তারপর এইখানে যদি লার্ন মোরে যান বা এটা আলাদা সার্চ দিলে তখন লেখা থাকে যে ফেসবুক 20% টেক্সট আর কি ভালোভাবে আর কি প্রেফার করে।
আপনার যে ক্রিয়েটিভের যে অনেকগুলা টেক্সট থাকে না, ধরেন এক পাশে ছবি দেওয়া, তারপর 860 ভাবে আর কি অনেকগুলা টেক্সট হিজিবিজি ভাবে দেওয়া, পোস্টারের মতো আর কি। হ্যাঁ, ওটা তো আর আপনার ইসের জন্য তো আর ভালো হবে না, তাই না? সেজন্য হ্যাঁ, আপনি যখন এই জায়গায় আপলোড দিবেন তখন আপনার এইখানে এই টুলসটা আর কি বলে দিবে যে আপনার ইমেজের টেক্সটটা ওকে আছে কি না। এটা এমনিতে আমি জানতে চাচ্ছিলাম যে আমি এমনিতে কিভাবে বুঝবো যে ধরেন আমি টেস্ট করিনি, না করে কি এমনি আমি বুঝতে পারবো যে কি পরিমাণ টেক্সট থাকলে আমি বুঝবো যে 20% হলো না? না, ওটা তো ওইভাবে না, ওটা জাস্ট কয়েকটা অ্যাড আপনি জাস্ট আপলোড করে দেখলে বুঝতে পারবেন। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে বিষয়টা এরকম। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে কি দেখেন, আপনার এখানে আপনার আমি যে ইমেজটা বসালাম এটা ওকে দেখাচ্ছে, কারণ এটার মধ্যে টেক্সট বেসিক্যালি এই যে টোটাল যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমি যদি 20% জায়গা দখল করে টেক্সট বসাই তাহলে আমার ইমেজটা ওকে দেখাবে, কেমন? কিন্তু এর থেকে যদি বেশি হয় তখন এটা ওরা 3টা ক্যাটাগরি আছে, লো, মিডিয়াম এবং হাই। ঠিক আছে, লো, মিডিয়াম এবং হাই, এই ক্যাটাগরিতে ওরা এটাকে প্লেস করে। তো যদি আপনার টেক্সট লো হয় বা মিডিয়াম হয় তাহলে যেটা হবে আপনার কস্টিংটা একটু বেড়ে যাবে। মানে আপনি ধরেন যে রিচ মানে 1000 রিচ করতে আপনার খরচ কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, এটাই হবে। কিন্তু হাই হয়ে গেলে অ্যাড নাও রান হতে পারে, বাট এই দুইটা ক্ষেত্রে অ্যাড কিন্তু রান আসলে হবে, কিন্তু খরচটা বাড়বে। আপনাদের আরো কিছু কিছু টার্ম আসলে আমরা শেখাইনি, এর মধ্যে ওজি আছে, এরকম কিছু জিনিস আছে। আমি যেহেতু লেকচার আমি তৈরি করছি, আমি সুন্দরভাবে আপনাদেরকে এটা প্রোভাইড করবো কন্ট্রোলি, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো আমার মনে হয় যে ফার্স্ট সেমিস্টার ওয়াজ আপনাদের আই ওপেনিং এর জন্য একটা চমৎকার ছিল। আমরা ফ্রাইডেতে আপনারা একটু যতটুকু শিখেছেন ভিডিওগুলো একটু দেখবেন, অনেক কথা বলছি, অনেক কিছু আলোচনা করছি, একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্রত্যেককেই কোনো না কোনো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা দেওয়ার চেষ্টা করেছি, আপনারা সেই অ্যাড অ্যাকাউন্ট গুলো অবজার্ভ করবেন যাতে করে আমরা ফ্রাইডেতে সবাই ভালো মতো আর কি একটা জায়গায় যেতে পারি, ঠিক আছে? আমার কথাবার্তা আজকে এই পর্যন্তই শেষ, and best of luck for the second semester. নাজুল ভাই কই ন্যাচারালস এর একটু পেজে যাবেন? হ্যাঁ, শিওর। সাধারণত আমি দেখছি কোচিং গুলো পেমেন্টের উপরে খুব স্ট্রিক্ট আচরণ করে, ভালো লাগলো ভাইয়ের এই ব্যাপারে। এই যে ন্যাচারালস এর যে আইকনটা আছে এখানে, এই আইকনটার যে বাউন্ডারি দেওয়া সব যে গোল সার্কেলটা, এটার মাপটা কি কতটুকু? এটা হচ্ছে আপনার এটা রাউন্ড। হ্যাঁ, রাউন্ড আর কি 150 পিক্সেল বাই 50 পিক্সেল, 150 পিক্সেল বাই 150 পিক্সেল মাঝখানে আমরা এটাকে রাউন্ড করে রাখি যাতে করে এই যে এইভাবে বর্ডারটা দিয়ে রাখছি যাতে করে মানে ছবিটা কিন্তু এইভাবে আপলোড করা। ভাইয়া শুক্রবারে আমরা কিভাবে আসবো সেটা তো? হ্যাঁ, শুক্রবারের জন্য আমি একটা ফর্ম দিয়ে দিব, ওই ফর্মে টাইম দেওয়া থাকবে, আপনারা একজন একটা টাইমে আর কি নেবেন আর কি, ঠিক আছে, এই আর কি। নাজুল ভাই, শুক্রবার দিন কি রাত 8টা-9টার দিকে কি অ্যাভেলেবল থাকবেন? আমি তো আবার শুক্রবার দিন সারাদিন আমি থাকবো অন্য জায়গায়। আমি ধরেন 10টা পর্যন্ত থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার তো রাতের সময়টাই দরকার, দিনের বেলা একদমই সমস্যা নাই, আমরা টাইম দিয়ে দিব, আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া, ধন্যবাদ। বেস্ট অফ লাক। কালকে তো আমরা স্কলারশিপ দিব, তাই না? সো যিনি ফার্স্ট হবে সবকিছু বিবেচনা করে, এই সেমিস্টার তো ধরেন কিছু কিছু ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে হয়নি, নেক্সট সেমিস্টার থেকে আরেকটু বেটার ম্যানেজমেন্ট, আরেকটু লিবারেল হবে, এত প্রেজেন্টেশন থাকবে না, 2-3টা প্রেজেন্টেশন থাকবে, এরকম মানে যেটা আপনারা অ্যাফোর্ড করতে পারেন, এভাবে আর কি জিনিসটা করবো। আর ফার্স্ট সেমিস্টারে এই ওভারঅল প্রিভিয়াস আপনারা যে প্রেজেন্টেশন দিয়েছেন এগুলো প্লাস হচ্ছে ইন্টারভিউ, এগুলোর উপরে বেস করে আসলে আমরা একটা মার্কিং করব। যিনি ফার্স্ট হবেন উনি তো 100% স্কলারশিপ টেক করবেন, দ্যাটস ইট, ঠিক আছে? থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।